শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়াতে কিভাবে এসওএস পদ্ধতিতে ডিএনএ মেরামত করা হয় সেই বিষয়টি আলোচনা করব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এবং এখানে কতগুলা বিশেষ করে মিউটেশন হয়ে যে নাইট্রোজেন বেসগুলা চেঞ্জ হয়ে যায় সেই বেসগুলা কিভাবে কারেকশন হয় বা রিপেয়ার হয় সেই বিষয়টি আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করার চেষ্টা করবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। আসো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ডিএনএ রিপেয়ার বাই এসওএস মেথড ইন ইকোলাই। এসওএস মিন্স হচ্ছে সেভ আওয়ার সোলস অথবা সেভ আওয়ার শিপ, অর্থাৎ যারা অত্যন্ত বিপদে পড়ে তখন তারা এই ধরনের মেসেজ পাঠিয়ে থাকে, এটাকে আমরা এসওএস মেথড বলে থাকি। এখানে ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে দুটা মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে, টু কি রেগুলেটরস বলা হয়ে থাকে। একটা হচ্ছে লেক্স এ হচ্ছে বাধাদানকারী বা রিপ্রেসর জিন, যারা এই ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে তাদেরকে আমরা লেক্স এ জিন বলে থাকি। আর রেক এ জিনটা মূলত সহায়ক হয়ে থাকে, অর্থাৎ ডিএনএ রিপেয়ার যাতে হয় সেজন্য সে ইনডিউসার জিন হিসাবে বা প্রভাব সৃষ্টিকারী জিন হিসাবে কাজ করে থাকে। আমরা এই ইকোলাইয়ের মধ্যে বা বিভিন্ন জীবের মধ্যে প্রায় 50 এসওএস জিন দেখে থাকি। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে এখানে লেক্স এ জিন যেটি আছে, এই লেক্স এ জিনটি দেখা যায় যে লেক্স এ প্রোটিন তৈরি করে থাকে। এই লেক্স এ প্রোটিনটি যখন এখানে আসে লেক্স এ কন্ট্রোল সাইকেল, এখানে লেক্স এ প্রোটিন যেটা আছে এই প্রোটিনটা দেখা যায় যে রেক এ জিনের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে সে এই রেক এ জিনটাকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে বাধা দিয়ে থাকে, যার ফলে দেখা যায় যে ডিএনএ রিপেয়ার হয় না। কারণ রেক এ জিনটার যে প্রোটিনগুলো তৈরি হবে সেই প্রোটিনই দেখা যায় যে ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখন এই লেক্স এ প্রোটিনের কার্যকারিতা যেটি আছে সেটিকে বাধা দেওয়ার মাধ্যমে রেক এ জিন যেটি আছে ইফেক্টস, এটা দেখা যায় যে যখন এই রেক এ জিনটি সক্রিয় হয় এবং সক্রিয় হওয়ার পরে সে যে প্রোটিনগুলা তৈরি করে এই প্রোটিনগুলা দেখা যায় যে লেক্স এ যেটা আছে, লেক্স এ যে প্রোটিনগুলো আছে সেগুলাকে ভেঙে ফেলে, লাইসিস অফ লেক্স এ। লেক্স এ যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলোকে ভেঙে ফেলে, যার কারণে দেখা যায় যে লেক্স এ জিনটের যে প্রোটিনগুলো আছে লেক্স এ প্রোটিনগুলো এগুলো আর কাজ করতে পারে না, তার ফলে দেখা যায় যে ডিএনএ রিপেয়ারটা স্বাভাবিকভাবে সম্পন্ন হতে পারে। তখন দেখা যায় যে একটা ডিএনএ স্বাভাবিক প্রোটিন তৈরি করতে সক্ষম হয়। এখন আমরা এখানে একটা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যদি দেখি তখন দেখি যে এখানে একটা নরমাল পেয়ার বলা আছে যে থাইমিনের সাথে অ্যাডেনিন আছে, এটা একটা নরমাল পেয়ারিং যে থাইমিনের সাথে অ্যাডেনিন থাকবে। এখন এই রেপ্লিকেশন ফার্স্ট স্টেজ যখন প্রথম ধাপে হয় তখন দেখা যায় যে একটা ডিএনএ এর মধ্যে যদি এখানে থাইমিনের সাথে এখানে সাইটোসিন চলে আসছে, এই সাইটোসিন চলে আসাটা এটা স্বাভাবিক না, এটা হচ্ছে অস্বাভাবিক। কারণ থাইমিনের সাথে সবসময় অ্যাডেনিন যুক্ত হবে, গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হয়ে থাকে, এটা আমাদের রেপ্লিকেশনের মধ্যে জানা বিষয়। তো এইখানে থাইমিনের সাথে যখন সাইটোসিন আসছে এই সাইটোসিনটা হচ্ছে মানে রং পেয়ার। এই রং পেয়ার আরেকটা আমরা দুইটা স্ট্র্যান্ড তৈরি হয় একসাথে, যখন রেপ্লিকেশন হয় দুইটা ডিএনএ তৈরি হয়ে থাকে, একটা নরমাল ডিএনএ এখানে তৈরি হচ্ছে আর একটা হার্ম ডিএনএ। এখন এখানে মূলত কারেকশনটা হতে হবে এই রং পেয়ারের মধ্যে, কারেকশন বা রিপেয়ার হতে হবে। এখন এখানে দেখা যায় যে রিপেয়ার যখন হবে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, দুই ভাবে হতে পারে। যে একটা হচ্ছে যে এখানে যখন এটা ছিল সেই এখানে সি আসছিল সাইটোসিন, এই সাইটোসিনের জায়গায় যদি আবার অ্যাডেনিন বেসটা চলে আসে তাহলে এটা রিপেয়ার হয়ে গেল, এটা একটা বিষয় হতে পারে। আরেকটা হতে পারে যে এখানে যে উপরে যে থাইমিনটা ছিল এই থাইমিনের জায়গায় এখানে গুয়ানিন চলে আসলো, এই গুয়ানিন চলে আসার কারণে দেখা যাচ্ছে যে এটা মিউটেটেড হয়ে গেছে, যে এখানে থাইমিনের পরিবর্তে গুয়ানিন আসছে আর এটা সাইটোসিনের সাথে একটা নরমাল পেয়ারিং হয়ে গেল। এই হচ্ছে বিষয়। অর্থাৎ দুই ভাবে রিপেয়ার হতে পারে, যে একটা হচ্ছে যে নতুন যে বেসটা আসছিল সেটার সাইটোসিনের পরিবর্তে এখানে অ্যাডেনিন আসতে পারে, আবার উপরে যে থাইমিন ছিল থাইমিনের পরিবর্তে গুয়ানিন আসতে পারে, সেই ক্ষেত্রে এটাকে আমরা মিউটেটেড ডিএনএ স্ট্র্যান্ড বলে থাকি। আর নিচের যেটা আছে এটা তো স্বাভাবিক স্ট্র্যান্ড। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা, সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।